গর্বের দৌড়ে নেমেছিল অহংকার। অনুভব শিখিয়েছে বেগের আসল ব্যবহার। বিদেশি মেশিনের আগে ছিল স্বদেশি সৎকার। ভারত X1 হয়েছিল জুনুন আর বিশ্বাসের অবতার। প্রজন্ম মিলে বদলেছে জিতের আধার। স্বপ্নের না কোনো বয়স আছে, না থামে তাদের বেগ। খোলা হাইওয়ে ট্র্যাকে দুটো কার সামনাসামনি দাঁড়িয়েছিল। চারপাশে জমা ছিল ভর, তারা চিৎকার করছিল। একদিকে চকমকে আধুনিক স্পোর্টস কারে দেশের প্রসিদ্ধ অটোমোবাইল উদ্যোগপতি বিক্রম রাঠোর বসেছিল। অন্যদিকে এক ক্লাসিক মোটরসাইকেল কারে ৬৫ বছরের আত্মবিশ্বাসে ভরা কৌশল্যা দেবী বসেছিল, যার অটোমোবাইল জগতের লোক রানী অফ রেস ট্র্যাকে নামে জানত। এখনো সময় আছে কৌশল্যা দেবী, হার মেনে নিন। এইবার তো আপনার হার একদম নিশ্চিত। আমার সাথে রেস তুমি জিততে পারবে না। তুমি ভালো করে জানো বিক্রম, হার কাকে বলে সেটা আমি জানি না। আজ অব্দি আমাকে হারাবে এরম কেউ জন্মায়নি। এটা শুনে বিক্রম মুখ বানালো আর নিজের ফোকাস নিজের কারের দিকে দিল। কিছু সেকেন্ডেই রেস শুরু হলো। স্পিড মিটারের কাঁটা খুব দ্রুত ওপরের দিকে উঠতে লাগলো। প্রথমেই বিক্রমের কার আগে এগিয়ে গেল, কিন্তু শেষ মোড়ে কৌশল্যা দেবী নিজের ড্রাইভিং স্কিল আর টেকনিক্যাল নলেজে আগে এগিয়ে গেল আর রেস জিতে গেল। ভিড় তালিতে বেজে উঠল। বিক্রম কার থেকে বেরোলো। ওর চেহারাতে রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। একদিন আমি তোমাকে নিশ্চয়ই হারাবো। একদিন এইসব তালি আমার জন্য বাজবে, তোমার জন্য না। বিক্রম, তুমি আমার থেকে কখনো জিতবে না। হ্যাঁ, যদি আমার জায়গায় কারে অন্য কেউ বসতো তাহলে হয়তো এই তালি তোমার জন্য বাজতো। দেখো, আমি তোমার সম্মান করি। তুমি খুব ভালো কার চালাও। তুমি যে কোনো কাউকে হারাতে পারো, কিন্তু আমায় নয়। এইটুকু বলেই কৌশল্যা দেবী হাসলো আর সেখান থেকে চলে গেল। বিক্রম রেগে গিয়ে সোজা নিজের বাড়ির দিকে চলে গেল। বাড়ি পৌঁছাতেই ওর মেয়ে কামিয়া ওর চেহারার রাগ পরিষ্কার বুঝতে পারল। বাবা, কি হয়েছে? তোমার চেহারা এরকম রাগ কেন দেখাচ্ছে? আবার আমাকে কৌশল্যা দেবী এই রেসে হারিয়ে দিয়েছে। কিন্তু দেখবে কামিয়া, এক না একদিন আমি ওর অহংকার নিশ্চয়ই ভেঙে ছাড়বো। বাবা, তুমি ওনার সাথে রেস লাগাই বা কেন? তুমি জানো না লোকেরা ওর ব্যাপারে কি বলে? রানী অফ রেস ট্র্যাক। নিজের মেয়ের মুখ থেকে কৌশল্যা দেবীর প্রশংসা শুনে বিক্রম আরো রেগে গেল। যথেষ্ট হয়েছে। তোমার বাবা ওর সাথে রেসে হেরে এসছে আর তুমি এইসব কথা বলছো। আমি দেখতে পাচ্ছি কামিয়া, তুমি কখনো কৌশল্যা দেবীর সম্পর্কে বাজে কথা বলো না। কামিয়া চুপ রইল আর সেখান থেকে চলে গেল। কিছুদিন পর এইভাবেই কেটে গেল। একদিন কামিয়া নিজের স্কুটি দিয়ে গার্ডেনে পৌঁছালো। ওখানে অর্জুন ওর অপেক্ষা করছিল। কামিয়া, আমি গত 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি এই পার্কে। এইভাবে আমরা কতদিন 90s এর কাপলের মতো পার্কে দেখা করব? তাহলে আর কি করতে পারি? দেখো কামিয়া, তুমি জানোই তো যে তোমার বাবা আমার ঠাকুমাকে কতটা ঘৃণা করে, কেননা আজ পর্যন্ত ওনাকে রেসে হারাতে পারেননি। আর এই অবস্থায় আমি আমাদের বিয়ের কথা কিভাবে বলবো ওনাদের সাথে? আমার পুরো বিশ্বাস আছে যে ওনারা অস্বীকার করবেন। তাহলে এর মানে কি আমরা সারা জীবন এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব? আজ নয় তো কাল বাবা তো আমাদের ব্যাপারে সব জানতেই পারবে। উনি অন্য কারোর থেকে জানতে পারো, তুমি ওনাকে বলে দাও। অর্জুন খুব গভীর চিন্তায় ডুবে গেল। হয়তো তুমি ঠিক বলছো। যদি এরকম বিষয় হয় তাহলে কালকে তোমার বাড়ি এসে তোমার বাড়িতে হাত চাইবো। তোমার দিদাকে আমাদের সম্পর্কের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে পাঠাও, তাহলে কেমন হবে? পাগল হয়ে গেছে নাকি? তোমার বাবা যখনই আমার ঠাকুমাকে দেখে তখনই নিজের হাতটা ওনার মনে পড়ে যায়। যদি ঠাকুমাকে পাঠাই তাহলে তোমার বাবা সরাসরি না বলে দেবে এই বিয়েতে। তাহলে ঠিক আছে, আমি কালকে তোমার অপেক্ষা করব। এইটুকু বলেই কামিয়া সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে কৌশল্যা দেবী নিজের গার্ডেনে দাঁড়িয়ে নিজের লাক্সারি মডিফাইড কারকে দেখছিল। ওনার গ্যারেজ কোনো মিউজিয়ামের থেকে কম ছিল না। আরে, আজকে এত সেজে গুজে কোথায় যাচ্ছিস?
কোথাও না ঠাকুমা, আজকে একটা বন্ধুর পার্টি রয়েছে আর ও আমাকে তাড়াতাড়ি ডেকেছে। কৌশল্যা দেবী হাসল। মর্নিং এ তোর জেনারেশন পার্টি করে বুঝি? এটা তো খুবই অদ্ভুত ব্যাপার। তোমার জেনারেশন তো সব সময় নাইটে পার্টি করে। হ্যাঁ, আসলে ওকে একটা জরুরি কাজে বাইরে যেতে হবে, তাই ও চেয়েছিল যে সকালবেলায় আমরা পার্টি করি। এইটুকু বলেই অর্জুন সেখান থেকে চলে গেল। কৌশল্যা দেবী হালকা হাসল। আজকালকার জেনারেশন বুড়োদের বোকা ভাবে। ওরা ভাবে আমরা কিছু বুঝি না, কিন্তু ওরা কি জানে আমরাও কখনো ওদের বয়সের ছিলাম। এইটুকু বলেই কৌশল্যা দেবী আবার নিজের কারকে খুব মন দিয়ে দেখছিল। কিছুক্ষণ পর অর্জুন বিক্রম রাঠোরের বাড়িতে পৌঁছালো। ওর পায়ে অস্বস্তি ছিল, কিন্তু চোখে দৃঢ় নিশ্চয়ও ছিল। তুমি এখানে কেন এসছো? অর্জুন এক মুহূর্তের জন্য কামিয়াকে দেখল, আর তারপর সাহস জুগিয়ে বিক্রমের দিকে তাকালো। আঙ্কেল, আমি আর কামিয়া বহুদিন ধরে একে অপরকে ভালোবাসি, তাই জন্য আমি ওর সাথে বিয়ে করতে চাই। বিক্রমের চেহারায় হালকা রাগ দেখা দিল। তো এখন তোমার এত সাহস হয়ে গেছে যে তুমি আমার মেয়ের সাথে বিয়ে করতে এখানেই চলে এসছো একা? এতে ভুলটা কি আছে আঙ্কেল? একটা বাবার কাছে কি তার মেয়ের সাথে বিয়ে করার কথা বলা ভুল? অর্জুনের জবাবে বিক্রম আরো রেগে গেল। যেমন তোর ঠাকুমার মুখ চলে, ঠিক তেমনই তোর মুখও চলে। বাবা, অর্জুনকে আমি এখানে ডেকেছি। অর্জুনের মধ্যে খারাপটি বা কি আছে? ও তো আমাদের স্ট্যাটাসেরই। বিক্রম কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে গেল। ওর মনে একটা ষড়যন্ত্র চালছিল। এইটাই সুযোগ ওর ঠাকুমাকে নিচু করার। যদি নাতি দুঃখ পায় তাহলে ঠাকুমারও কষ্ট হবে। তারপরও অর্জুনের দিকে তাকালো। ঠিক আছে, যদি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে আগে নিজেকে প্রমাণ করো। আমি কিছু বুঝতে পারলাম না। আমার শর্ত হলো আগত ইন্টারন্যাশনাল সুপারকার রেসে তুমি আমাকে হারিয়ে দেখাও। যদি তুমি রেস জিতে যাও তাহলে আমি নিজের মেয়ের হাত তোমার হাতে দিয়ে দেবো। অর্জুন খুব বাজেভাবে চমকে গেল, কিন্তু কিছুক্ষণও ভেবে সিদ্ধান্ত নিল। ঠিক আছে আঙ্কেল, আমি আপনার চ্যালেঞ্জ মেনে নিচ্ছি। এইটুকু বলে অর্জুন সেখান থেকে চলে গেল। বাবা, তুমি এই শর্তটা কেন রাখলে? কেন? ও তোমাকে ভালোবাসে না? তাহলে তোমাকে পাওয়ার জন্য কি ও একটা ছোট্ট চ্যালেঞ্জও জিততে পারবে না? কামিয়া চুপ রইল আর চলে গেল। ও যেতেই বিক্রম হাসল। কৌশল্যা দেবী, সময় এসে গেছে তোমাকে নিচু করার। এবার তোমার নাতির সাথে জিতে আমি তোমার সব হিসাব সুদ সমেত মিলিয়ে দেব। অন্যদিকে অর্জুন মুখ ঝুলিয়ে বাড়ি পৌঁছালো। কৌশল্যা দেবী ওকে দেখতেই বুঝে গেল যে ব্যাপারটা কিছু সিরিয়াস। আরে, তুই তো তোর বন্ধুর বার্থডে পার্টিতে গেছিলিস। ছেলেরা তো বার্থডে পার্টি থেকে ফেরত এসে খুশি থাকে, কিন্তু তোর চেহারা কেন এরম দেখাচ্ছে? অর্জুন সব ঘটনা নিজের দিদাকে বলল। এটা শুনতেই কৌশল্যা দেবীর মুখে দৃঢ়তা চলে এলো। বিক্রম রাঠোর আজ অবধি আমার থেকে রেসে জিততে পারেনি, এই জন্য ও তোকে হারিয়ে আমাকে নিচু করতে চায়। এটা শুধু তোমার নয়, আমারও লড়াই। তুমি ভালো করেছো যে ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছো। এবারও জানতে পারবে যে তোমার শরীরেও আমার রক্ত বইছে। ওদিকে বিক্রম নিজের আলিশান দপ্তরে বসে হাসছিল। তখনই ওর চাকর ভেতরে এলো। সাহেব, আমি শুনেছি যে আপনি কৌশল্যা দেবীর নাতিকে কার রেসের জন্য চ্যালেঞ্জ করেছেন। আপনার এমনটা করা উচিত হয়নি। ও কৌশল্যা দেবীর নাতি, ওর কাছে একের পর এক লাক্সারি গাড়ি আছে। আর ভুলে যাবেন না, অর্জুনের রক্তেও ওনারই গুণ আছে। বিক্রম জোরে জোরে হাসলো। ওই বুড়ির কাছে যতই গাড়ি থাকুক না কেন, এইবার আমি বিদেশ থেকে SV12 ফ্যান্টম এক্স আনিয়েছি। এই গাড়িটা ইউরোপের টপ রেসিং মেশিন। এই গাড়িটা সব সময় দ্রুত ট্র্যাকে দৌড়ানোর জন্য বিখ্যাত। আমি ওর নাতিকে হারিয়েই ছাড়ব। চাকর চুপচাপ চলে গেল, কারণ
ও কৌশল্যা দেবীর ভালোবাসার মানুষ ছিল, কারণ উনি ওকে খুব সাহায্য করত। চাকর সোজা কৌশল্যা দেবীর কাছে পৌঁছালো আর পুরো ঘটনা বলল। ও কারের ব্র্যান্ড, ইঞ্জিন স্পেসিফিকেশন আর রেসিং হিস্ট্রিও বোঝালো। অর্জুনও সেখানে উপস্থিত ছিল। আর এলিয়াস V12 ফ্যান্টম এক্স এর মতন গাড়িকে হারানো সহজ নয়। কিন্তু কৌশল্যা দেবী শান্ত ছিল। লোকেদের ভুল ধারণা যে কার রেস জেতে, ভুলে যায় যে রেস কার নয়, কার যে চালায় সে জেতে। রেস সেই জেতে যার ভেতরে আত্মবিশ্বাস থাকে। টেনশন নিস না, যদিও বিদেশ থেকে মেশিন নিতে পারে, তাহলে আমরা নিজের দেশের যন্ত্রপাতি দিয়ে কার বানাতে পারি। কি ঠাকুমা, তুমি গাড়ি বানাবে? হ্যাঁ, এখনো অবধি আমি কার কিনতাম, কিন্তু এখন আমি তোর জন্য বিশেষভাবে কার বানাবো, আর তুই এতে আমায় সাহায্য করবি। চাকরের চেহারায় খুশি এলো। এবার তো আমার বিশ্বাস হয়ে গেছে যে এইবারও বিক্রম রাঠোর আপনার সাথে জিততে পারবে না। আমি চাই যে ও হেরে যাক আর কামিয়া বাবু এখানে বিয়ে করে বউ হয়ে আসুক। কৌশল্যা দেবী হাসল। ওনার চোখে এক নতুন কম্পিটিশনের চমক ছিল। খেলা এখন শুধু রেসের নয়, সম্মান আর বিরাসতের ছিল। কৌশল্যা দেবী ঠিক করে নিয়েছিলেন যে এইবার ও কোনো পুরনো কারকে মডিফাই করবেন না। লড়াই শুধু রেসের নয়, সম্মানেরও ছিল। উনি সিদ্ধান্ত নিয়েছিলেন উনি নিজের জন্য আর নিজের নাতির জন্য একদম সুপার কার বানাবে। এমন একটা কার যে শুধু মেশিন নয়, একটা ভিশন হবে। কৌশল্যা দেবী নিজের এত বছরের অভিজ্ঞতা, রেসিং এর নলেজ, অ্যারোডাইনামিক নলেজের উপযোগ করছিল। অন্যদিকে অর্জুন আধুনিক সফটওয়্যার ডিজাইন, ইঞ্জিন ক্যালিব্রেশন আর ডিজিটাল স্টিমুলেশনের ওপর কাজ করছিল। দুই প্রজন্ম, একজন অনুভব, অন্যদিকে টেকনোলজি, একসাথে কাজ করছিল। ঠাকুমা, আমি যদি কারের ফ্রন্ট লো প্রোফাইল রাখি আর এয়ার ইনটেক সাইড থেকে দিই, তাহলে ড্র্যাগ কম হবে। কিন্তু এর দ্বারা কি হাই স্পিড স্টেবিলিটিতে প্রভাব পড়বে? প্রভাব হবে, যদি ওজনের সন্তুলন ঠিক না হয়। মনে রাখবি, রেস শুধু স্পিডে জেতা হয় না, কন্ট্রোলে জেতা হয়। আমাদের 52 আর 48-এর প্লেট ডিস্ট্রিবিউশন চাই। ফ্রন্ট হালকা, কিন্তু এতটা নয় যে মোড়ে কন্ট্রোল ছুটে যায়। ঠাকুমা, ইঞ্জিনের জন্য টার্বোচার্জড V10 ঠিক হবে নাকি আমরা হাইব্রিড সেটআপ রাখবো? তার কারণ বিক্রমের এলিয়াস V12 ফ্যান্টম এক্স এর র পাওয়ারটা বেশি। র পাওয়ার প্রত্যেকবার জেতায় না। হাইব্রিড সেটআপ রাখ। আমাদের এক্সেলারেশন চাই, বিশেষ করে শেষ মোড়ের জন্য। যখন ও নিজের পার ওপরে ভরসা করবে, আমরা আমাদের টাইমিং এ বিশ্বাস করব। রাত গভীর হয়েছিল, আগুনের ফুলকি উঠছিল, ধোঁয়া আর ঘামের মাঝখানে একটা স্বপ্ন আকার নিচ্ছিল। ঠাকুমা, এই গাড়িটা শুধু জেতার জন্য নাকি অন্য কিছুর জন্য? এই কার লাজবাব। ওদের মনে হয় বয়স বেগকে কমিয়ে দেয়। এই কার বলবে যে বেগ অনুভব থেকে তৈরি হয়। আর মনে রাখিস, মেশিনে আত্মা ভরতে হয়। দুজনে মিলে কারের নাম ঠিক করলো, ভারত X1। এই নাম শুধু এক পরিচয় নয়, একটা সন্দেশও ছিল। রাত গ্যারেজের মধ্যে কেটে গেল। স্পার্ক, ধোয়া, ব্লুপ্রিন্ট, কম্পিউটার স্ক্রিন আর টেস্ট ড্রাইভ, প্রত্যেকটা পদক্ষেপ গল্পকে আরো উঁচু মাত্রায় নিচ্ছিল। ঠাকুমা, স্টিয়ারিং রেসপন্সটা খুব শার্প, কিন্তু 200 পরে হালকা ভাইব্রেট করছে। রিহার সাসপেনশনকে মাইক্রো অ্যাডজাস্ট কর আর টায়ার প্রেশার অর্ধেক পয়েন্ট কম কর। স্পিডের সাথে ব্যালেন্স জরুরি। অর্জুন সেটাই করলো। পরের রান স্মুথ ছিল। কার রাস্তায় এমন দৌড়াচ্ছিল যেন হাওয়াকে ছিঁড়ে দিচ্ছে। ঠাকুমা, এই গাড়িটা, এটা তো একটা অন্য লেভেলের গাড়ি। এখন নয়, যতক্ষণে শেষ মোড়ে শত্রুকে পেছনে ছাড়ার শক্তি অনুভব না করে, ততক্ষণ অব্দি এটা অসম্পূর্ণ। শেষ রাত, দুজনে ক্লান্ত ছিল, কিন্তু চোখে ঘুম নয়। ঠাকুমা, যদি আমরা হেরে যাই তো? হার তখন হবে যখন মানুষ চেষ্টা ছেড়ে দেয়। আমরা চেষ্টা নয়, ইতিহাস বানিয়েছি। আর মনে রাখ, রেস কার জেতে না, যে চালায় সে জেতে। ভারত X1 এখন পুরোপুরি তৈরি। চকমকে বডি,
খুব ভালো আওয়াজ আর ভেতরে 2 প্রজন্মের বিশ্বাস। এটা একটা শুধু সুপারকার ছিল না, এটা পরম্পরা আর টেকনোলজির সঙ্গম ছিল। রেসের দিন চলে এসছে, মিডিয়া উপস্থিত ছিল, ইন্টারন্যাশনাল ট্র্যাক পুরোপুরি তৈরি ছিল। একদিকে বিদেশি ব্র্যান্ড অরলিয়াস V12 ফ্যান্টম এক্স নিজের চকমক আর শক্তির সাথে দাঁড়িয়েছিল, অন্যদিকে ভারতীয় ডিজাইন ভারত X1 একটা মেশিন ইউরোপের গতির প্রতীক ছিল, অন্যদিকে ভারতের অনুভব আর আত্মার। শুরুতে বিদেশি গাড়ির ব্রেক সত্যি হাওয়ার মধ্যে দৌড়াচ্ছিল। অরলিয়াস V12 ফ্যান্টম এক্স প্রথম রাউন্ডেই এগিয়েছিল। ভিড়ের মনে হলো পরিণাম ঠিক হয়ে গেছে। বিক্রমের চেহারায় আত্মবিশ্বাস ফেরত এসেছিল, কিন্তু অর্ধেক ট্র্যাকের পর ভারত X1 এর ব্যালেন্সিং আর টপ সিস্টেম নিজের জাদু দেখালো। কারের গ্রিপ স্থির ছিল, মোড়ে ব্যালেন্স মজবুত ছিল। অন্যদিকে বিদেশি কার ড্র পাওয়ারের উপর নির্ভর ছিল, অন্যদিকে ভারত X1 ব্যালেন্স আর টাইমিং এর উপর খেলছিল। কি বলতো, রেস তো বুদ্ধি দিয়ে খেলা হয়। শেষ মোড়ে স্টেডিয়ামে চুপচাপ হয়ে গেছিল। অর্জুন স্টিয়ারিং ধরেছিল, কৌশল্যা স্ট্যান্ড থেকে ওকে দেখছিল, চোখে ভরপুর বিশ্বাস। শেষ মোড়ে অর্জুন রিস্ক নিল, ও কারকে ভেতরের লাইনে দিল, টায়ার চিৎকার করলো, ইঞ্জিন গর্জন করলো, আর ভারত X1 সোজা রেখায় হাওয়াকে চিরে আগে এগিয়ে গেল। আর পরের সেকেন্ডেই ভারত X1 ফিনিশ লাইন নাম্বার 1 পার করে দিল। পুরো ভিড় হাততালিতে ছড়িয়ে গেল। বিক্রম রাঠোর প্রথমবার বুঝে গেছিল, অনুভব আর জুনুনের সামনে অহংকার টিকতে পারে না। কৌশল্যা দেবী, আজকে তো আমি হেরেও জিতে গেলাম, কারণ আজ আমি বুঝতে পেরেছি যে অহংকার মানুষকে শেষ করে দেয়। আমি সবসময় মেশিনের শক্তিতে ভরসা রাখতাম, কিন্তু ও প্রমাণ করে দিল যে আসল শক্তি মাথায় আর মনে থাকে। আমি ভাবতাম যে আমি আপনাকে কোনোদিন এই জন্য হারাতে পারি না কারণ ভাগ্য আপনার সঙ্গে আছে, কিন্তু এবার বুঝতে পেরেছি যে আপনার জিত আপনার পরিশ্রম, অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসের জন্য ছিল। আমি আমার অহংকারে এই ভুল করেছি যে আমি আপনার বয়সকে আপনার দুর্বলতা ভেবে বসেছি। আজকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমার অহংকারের জন্য, আমার বুদ্ধির জন্য, আর সেই সব জিনিসের জন্য যা আমি আপনার বিরুদ্ধে চালিয়েছি। অর্জুন, তুমি শুধু রেসই জেতনি, তুমি আমার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছ। কামিয়া, আজকে থেকে আমি তোমার হাত অর্জুনের হাতে দিয়ে দিলাম। কামিয়ার চোখে খুশির জল ছিল। অর্জুন কৌশলের দিকে তাকালো, ওনার চোখে গর্ব ছিল। কিন্তু কাহিনীর আসল ক্লাইম্যাক্স এটা ছিল না। আসল জিত ছিল 65 বছরের মহিলা প্রমাণ করে দিয়েছিল স্বপ্নের কোনো বয়স হয় না, আর বেগ শুধু যুবতীদেরই অধিকার হয় না। কৌশল্যাজিও এই বয়সেও এত শক্তি? বয়স শরীরের হয়, গতির নয়। ক্যামেরার ফ্ল্যাশ চমকে উঠল। ভারত X1 শুধু একটা সুপারকার ছিল না, ওটা একটা বিচার হয়ে গেছিল, একটা সন্দেশ। যখন অনুভব আর জুনুন একসাথে হয় তখন ইতিহাস হয়।